আসসালামু আলাইকুম। আগের দিন সালমান আলী আখা বাংলাদেশ টিমকে একটা চ্যালেঞ্জ দিয়েছিল। সেই চ্যালেঞ্জটা বাংলাদেশ অ্যাকসেপ্ট করেছে এবং পাকিস্তানকে অল আউট করে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ টেস্ট ম্যাচটা জয়লাভ করেছে। ব্যাপারটা এরকম নাও ঘটতে পারতো, বাংলাদেশ অল আউট নাও করতে পারতো, টেস্ট ম্যাচটা ড্র হতে পারতো, আবার পাকিস্তান সেটাকে চেইজও করতে পারতো। কিন্তু এই যে বাংলাদেশ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার সাহসটা দেখিয়েছে, এই সাহসটা বাংলাদেশ কেন দেখাতে পারে জানেন? কারণটা হচ্ছে ঠিক যেই কারণে 2024 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 181 রানে পিছিয়ে থেকেও বাংলাদেশ ইনিংস ডিক্লেয়ার করার সাহস দেখিয়েছিল। ঠিক সেই কারণে এই ম্যাচেও বাংলাদেশ চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে পাকিস্তানকে অল আউট করার মতো যোগ্যতা রাখে। অর্থাৎ বাংলাদেশের পেস বোলিং ইউনিটের কোয়ালিটিটা যে পরিমাণ ইনক্রিজ হয়েছে, এটা তারই সবচাইতে বড় বহিঃপ্রকাশের জায়গা। আমি যদি একটু 2024 সালে আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাই, তাহলে একটা টেস্ট ম্যাচে এমন ঘটনা ঘটেছিল যে বাংলাদেশ 181 রানে পিছিয়ে ছিল, তারপরও ইনিংস ডিক্লেয়ার করেছিল। কেন ডিক্লেয়ার করেছিল? বাংলাদেশের যে কোয়ালিটি পেস বোলাররা আছেন, আর্লি মর্নিংয়ের যে ময়েশ্চারটা আছে, সে আর্লি মর্নিংয়ের ময়েশ্চারটা ঠিকঠাক মতো তারা যাতে ব্যবহার করতে পারেন, কিছু একটা যাতে সেখান থেকে বের করতে পারেন, এক্সপ্লোর করতে পারেন। বাংলাদেশ সেফ ড্রর দিকে না গিয়ে ম্যাচ জেতার চেষ্টা করেছে, কারণ বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকটা ওই রকম ছিল। যদিও আনফর্চুনেটলি ওই ম্যাচটা তারা জিততে পারে নাই, কিন্তু পরের ম্যাচেই বাংলাদেশের পেস বোলাররা ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে টেস্ট ম্যাচ জিতিয়েছিল। ছোট্ট একটা পরিসংখ্যান দেয় যে বাংলাদেশের বোলিং ইউনিট এখন 20 উইকেট নিতে পারে, যার অন্যতম সিংহভাগ ক্রেডিটটা আসলে বাংলাদেশের পেস বোলারদের। স্পিনাররাও বেশ ভালো ডমিনেট করেছেন। তবে একটা ছোট্ট পরিসংখ্যান দেয়, সেটা হচ্ছে সর্বশেষ 10টা টেস্ট ম্যাচের মধ্যে 5টা টেস্ট ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষের 20 উইকেট নিয়েছে। একটা টেস্ট ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষের 19 উইকেট নিয়েছে, আরেকটা টেস্ট ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষের 17 উইকেট নিয়েছে। এবং আপনি যদি 20 ইনিংস চিন্তা করেন 10 টেস্ট ম্যাচের মধ্যে, 14টা ইনিংস এরকম ছিল যেখানে বাংলাদেশ প্রতিপক্ষকে অল আউট করেছে। সো আলটিমেটলি বাংলাদেশের বর্তমান যে টেস্ট বোলিং ইউনিটটা আছে, ইনক্লুডিং দ্য পেস বোলার্স, ইনক্লুডিং দ্য স্পিনার্স, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তারা বেশ ভালো প্রোগ্রেসের দিকে আগাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের পেস বোলাররা অনেক চান্স ক্রিয়েট করতে পারে। ঠিক এই টেস্টেও আপনি যদি ব্যাপারটা চিন্তা করেন, যে অনেকে চিন্তা করতে পারে যে 260, 270 এই রানটা রিস্কি হয়ে যায় কিনা, পাকিস্তান এই রানটা চেজ করে ফেলতে পারে কিনা, বা ইজ ইট এনাফ যে এর মধ্যে বাংলাদেশ অল আউট করতে পারবে পাকিস্তানকে। বাংলাদেশ ওই সাহসটা দেখিয়েছে, কারণ বাংলাদেশের তাদের পেস বোলারদের উপরে ভরসার জায়গাটা ছিল। বিশেষ করে বর্তমান সময় নাহিদ রানা যে পরিমাণ ফর্মে আছেন, যেভাবে রিপিটেড পেসে বোলিং করছেন, এটা যে কোনো দলের জন্য টেকনিক্যাল জায়গা থেকে একটা অনেক বড় ব্লেসিংয়ের জায়গা। বিশেষ করে নাহিদ রানা যেইভাবে কন্টিনিউয়াস প্রসেসে জোরে বোলিং করে যাচ্ছেন। একটা কথা আমরা বলি, সেটা হচ্ছে পেস ইজ পেস। পেসের সঙ্গে আসলে খুব বেশি জোরাজোরি করার অপশন নাই। হ্যাঁ, একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে প্রথম ইনিংসে আউটপুট বাংলাদেশের পেস বোলাররা খুব ভালো আদায় করতে পারেন না। তার পেছনে কারণও ছিল, তার পেছনে বড় কারণটা ছিল বাংলাদেশের পেস বোলাররা অতি অ্যাগ্রেসিভ বোলিং করতে গিয়ে অফ স্ট্যাম্পের বাইরে ড্রাইভিং স্লটে ব্যাটসম্যানদেরকে বল করছিলেন। এখন ওই অফ স্ট্যাম্পের বাইরে ড্রাইভিং স্লটে বোলিং করলে যেটা হয়, কখনো কখনো আউটসাইড এজে আপনি উইকেট পেতে পারেন। ইবাদত প্রথম 7 না বা 8 নম্বর ওভারের একটা চান্স ক্রিয়েট করেছিলেন, স্লিপে ক্যাচ ড্রপ হয়েছিল। এরপরে ওই অপশনটা আর কাজে লাগে নাই, এরপরে আর ওই অপশনটায় ঠিকঠাক মতো ফায়দা লুটতে পারে নাই বাংলাদেশের পেস বোলাররা। সো তাদের যেটা উচিত ছিল, যেই লেন্থটাতে বোলিং করে বা যে লাইনটাতে বোলিং করে, অফ স্ট্যাম্প বা 4 নম্বর স্টাম্পের যে লাইনটাতে বোলিং করে, তারা ওই ইনিংসের প্রথম দিকে ব্যাটসম্যানদেরকে বেঁধে রাখতে সক্ষম হয়েছিল। ওই জায়গাটা যদি রিপিটেডলি বাংলাদেশ প্রথম ইনিংসে করতো, তাহলে বাংলাদেশ আরও ডমিনেট করতে পারতো এই টেস্ট ম্যাচটাতে। তবে দ্বিতীয় ইনিংসে কিন্তু বাংলাদেশ পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন যে উইকেটগুলো বাংলাদেশের পেস বোলাররা পারচেজ করেছে, নাহিদ রানা রিজওয়ানকে যে লেন্থে বোলিং করে, যে লাইনটাতে বোলিং করে আউট করেছেন, এটাই আসলে ডিসিভিং লাইনের জায়গা, যেটা প্রথম ইনিংসে বাংলাদেশ ভুল করেছিল। ইভেন আপনি যদি চিন্তা করেন সৌদ শাকিলকে যেভাবে আউট করেছেন, ইভেন আপনি যদি চিন্তা করেন শান মাসুদকে যে লাইন যে লেন্থে বোলিং করে আউট করেছেন, একদম ক্লোজ টু দ্য স্টাম্প, 4 নম্বর স্টাম্পে বলটা ছিল, গুড লেন্থে পিচ করা বল ভেতরের দিকে ঢুকছিল, এবং এই টাইপের বলগুলোতেই কিন্তু আলটিমেটলি কন্টেইনিং লাইন, কন্টেইনিং লেন্থ, এই টাইপের উইকেটগুলোতে, যেটা প্রথম ইনিংসে বাংলাদেশের বোলাররা অনেক অ্যাগ্রেসিভ হতে গিয়ে অফ স্ট্যাম্পের বাইরে ড্রাইভিং স্লটে বল দিচ্ছিলেন। বাট এই যে বাংলাদেশের পেস বোলারদের রিয়েলাইজেশনের জায়গাটা, খুব কুইক লার্নিংয়ের জায়গাটা, খুব কম সময়ের মধ্যে তাদের ডিসিপ্লিনটাতে আবার ফেরত আসার জায়গাটা, এটাই এই দলের পেস বোলিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা। আমরা যদি একটু রিজওয়ানের আউটটাকে দিয়ে শুরু করি, একটু ডিকোড করার চেষ্টা করি। রিজওয়ান ঠিক এর আগের বলটাতে সিমিলার লাইনের বলটা ছেড়ে দিয়েছিলেন। সিমিলার লাইনের বলটা ছেড়ে দিয়েছিলেন কারণ বলটা ডিভিয়েট করে নাই। নাহিদ রানা ওই ফায়দাটাই নিয়েছেন, এরপরে বলটাকে ডিভিয়েট করিয়েছেন, পেস ছিল, বলটা ডিভিয়েশন ছিল, বলটা ভেতরের দিকে ঢুকেছে,
মোহাম্মদ রিজওয়ান বোল্ড হয়েছেন এবং এটা অ্যাকর্ডিং টু প্ল্যান। কেন বলছি, আপনি যদি বাংলাদেশ পাকিস্তানের তৃতীয় ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচে তাসকিন আহমেদ রিজওয়ানকে যেই প্ল্যানে বোল্ড করেছিলেন, আপনি খেয়াল করে দেখেন একদম মনে হবে যে সেটা কার্বন কপি, একেবারে কার্বন কপি কাইন্ড অফ স্টাইলেই কিন্তু বোল্ড করেছিলেন রিজওয়ানকে। ইভেন আপনি যদি মোহাম্মদ রিজওয়ানের আউট হওয়ার প্যাটার্ন আরও লক্ষ্য করে দেখেন যে এই নাহিদ রানাই ফার্স্ট ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচে ওই সিমিলার করিডোরটাতে তাকে ডিসিভ করেছিলেন, অফ স্ট্যাম্পের বাইরে থেকে ডিভিয়েট করে বল ভেতরের দিকে ঢোকা, এবং ইট হ্যাজ বিন দ্য কমন জোন ফর মোহাম্মদ রিজওয়ান, এবং এই হোমওয়ার্কটা বাংলাদেশ বেশ ভালো মতো ব্যবহার করেছে। রাওয়ালপিন্ডিতেও ঠিক অফ স্ট্যাম্পের বাইরে থেকে ভেতরের দিকে ঢুকিয়ে আউটসাইড এজ ক্যারি করে মোহাম্মদ রিজওয়ানকে আউট করেছিলেন নাহিদ রানা, এবং এটা আমরা কমনলি দেখি। আপনি যদি ভিডিও অ্যানালাইসিস ঠিকঠাক মতো লক্ষ্য করে দেখেন তাহলে খেয়াল করে দেখবেন যে মোহাম্মদ রিজওয়ান কিন্তু এই টাইপের বল যেগুলো ইনকামিং শুধুমাত্র বাংলাদেশের এগেনস্টেই না, এর আগেও বারংবার এই টাইপের বলেই তিনি আউট হয়েছেন। সো নাহিদ রানা ওয়াজ ভেরি মাচ অন টু হিজ ডিসিপ্লিন, এবং ডিসিপ্লিনটা মেনটেন করেছেন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। আমি যদি আপনাদেরকে শান মাসুদের আউটটা একটু দেখাই, শান মাসুদের আউটটা একদম পারফেক্ট ফোর্থ স্ট্যাম্প চ্যানেলের বল, বাট এইখানেও একটা বেশ গ্যাম্বলিং বা গেম প্লে ছিল বাংলাদেশের। কীরকম, এর আগে তাকে যে কাজটা করছিলেন নাহিদ রানা সেটা হচ্ছে বল ভেতরের দিকে ঢুকে মিডল লেগ করিডোরটাতে আনছিলেন, অর্থাৎ তাকে অভ্যস্ত করছিলেন যে অফ স্ট্যাম্পের বাইরে থেকে মিডল লেগ করিডোর ভেতরের দিকে ঢোকানো যে বলগুলো, সেই বলগুলোতে অভ্যস্ত করছিলেন ওই পারফেক্ট লেন্থটা থেকেই। এমন না যে ড্রাইভিং লেন্থ, এটা এমন একটা লেন্থ ব্যাটসম্যান ফ্রন্ট ফুটে বা ব্যাক ফুটে কোন ফুটে যাবেন একটু কনফিউজড হয়ে যান। জাস্ট একটা বল রেখেছেন 4 নাম্বার স্টাম্পে, ওই বলটাতেই আলটিমেটলি কাজটা হয়ে গেছে। যে বলগুলো ভেতরের দিকে আসছিল, মানে যে বলগুলো মিডল স্ট্যাম্প বরাবর আসছিল বা লেগ স্ট্যাম্প বরাবর আসছিল, একটা বল ওই করিডোর থেকেই এসেছে ফোর্থ স্ট্যাম্পে, সেই বলটাতেই উইকেটটা দিয়েছেন। ইভেন আপনি যদি চিন্তা করেন যে সাউথ শাকিলের উইকেটটা, এটা আরও ফ্যাসিনেটিং একটা ব্যাটল ছিল। ঠিক ইমিডিয়েট আগের বলগুলো সাউথ শাকিলের এগেনস্টে যেটা করছিলেন নাহিদ রানা সেটা হচ্ছে লেন্থ বল করছিলেন, যেটা সামনের লেন্থে না পেছনের লেন্থে লেন্থ বল করছিলেন, যেটাকে আমরা কন্টেইনিং লেন্থ বলছি, এবং সাউথ শাকিল কিন্তু বল ছেড়ে দিচ্ছিলেন। এরপরে নাহিদ রানা যে কাজটা করেছেন, যেটা আসলে খুব চমৎকার ডিসিপ্লিনড থাকার পরে অ্যাটাকিং বোলিং করা, যেটা এর আগের দিন বাংলাদেশ করতে পারে না। বাংলাদেশ বারবার অ্যাটাকিং বোলিংই করে গেছে, প্রেডিক্টেড সামনের লেন্থেই বোলিং করে গেছে, বাট এদিন যে কাজটা নাহিদ করেছেন, আগে তাকে পেছনের লেন্থে অভ্যস্ত করেছেন, কন্টেইন করেছেন, তাকে একটু হেজিটেট ফিল করিয়েছেন, এরপরে দিয়েছেন সামনের লেন্থে, যেটা পরবর্তী সময়ে আউটসাইড এজ ক্যারি করেছে। সো এই যে ভুল থেকে শিক্ষা নেওয়ার জায়গাটা, এটাই এই দলের পেসারদের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা। আবারও বলি, প্রথম ইনিংসে যে ব্যাপারটা ছিল যে শুধুমাত্র হাফ বলের লেন্থে বল করেই গেছেন, এক্সপেক্ট করেছেন যে, অ্যান্টিসিপেট করেছেন যে একটা আউটসাইড এজ পাবে, কিন্তু ব্যাটসম্যানদেরকে কিন্তু অনভ্যস্ত করেন নাই ওই পার্টিকুলার লেন্থের ব্যাপারে। যে কাজটা এই ইনিংসে করেছেন, আগে পেছনের লেন্থে বোলিং করে অভ্যস্ত করেছেন ওই লেন্থটাতে, এরপর অনভ্যস্ত একটা লেন্থ হঠাৎ করে বল করেছেন যেখানে ব্যাটসম্যান ওয়ার বাউন্ড টু প্লে দ্য শট, কারণ আগের বলগুলোতে ব্যাটসম্যান রান করতে পারে নাই। সো এই জায়গাটাই আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা। ইভেন তাসকিন আহমেদ যেভাবে বোলিং করেছেন, ইবাদতও যেভাবে বোলিং করেছেন, আমি বলবো যে ইবাদতটা কামব্যাক করার চেষ্টা করছেন, ইবাদত ওয়াজ নট আপ টু দ্য মার্ক, বাট তাসকিন আহমেদের ক্রেডিটটা আপনাকে দিতে হবে যে হি জাস্ট বোল্ড ব্রিলিয়ান্টলি। এবং টেস্ট ম্যাচ ক্রিকেটে বিশেষ করে পুরাতন বলে তাসকিন আহমেদ যে এখনও আমাদের অন্যতম সেরা বোলার, সেটা কিন্তু তাসকিন আহমেদের বোলিং দেখে বোঝা গেছে। এবং আমি যে কথাটা বলছি যে বাংলাদেশের পেস বোলাররা আলটিমেটলি এই সাম্প্রতিক সময় তারা 20 উইকেট নিতে জানে, আমি পরিসংখ্যানটা আপনাদেরকে শুরুতেও বলেছিলাম, এখনও বলি যে বাংলাদেশ সর্বশেষ যে 10টা টেস্ট ম্যাচ খেলেছে তার মধ্যে 5টা টেস্ট ম্যাচে বাংলাদেশের বোলাররা 20 উইকেট নিয়েছেন, একটা টেস্ট ম্যাচে বাংলাদেশের বোলাররা 19 উইকেট নিয়েছেন। এবং আপনি যদি 20টা ইনিংস চিন্তা করেন, 14টা ইনিংস এরকম ছিল যেখানে প্রতিপক্ষকে অল আউট করেছেন যে কোনো ইনিংসে একবার করে হলেও। সো বাংলাদেশের এই বোলিং লাইন আপের মধ্যে এরকম একটা চমৎকার বিষয় আছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশ টেস্ট খেলেছে মাঝখানে 3টা, বাট দ্য ফ্যাক্ট ইজ ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলেছে, শ্রীলঙ্কার সঙ্গেও টেস্ট ম্যাচ খেলেছে। 14টা অল আউট করে ইনিংসের মধ্যে শ্রীলঙ্কাও ছিল, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজও ছিল। সো ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ 20 উইকেটও নিয়ে হারিয়েছে, পাকিস্তানকে বাংলাদেশ 20 উইকেট নিয়ে হারিয়েছে। সো আমি বলবো যে বাংলাদেশের এই টেস্ট বোলিং লাইন আপটা, এটা ইটস ভেরি গুড। ইভেন ব্যাকআপ পেন যদি আপনি চিন্তা করেন, হাসান মাহমুদ আছেন, হাসান মাহমুদ
টেস্ট ফিটনেসটা গেইন করার চেষ্টা করছেন। আপনি যদি সেই জায়গায় চিন্তা করেন শরীফুল আছেন, হয়তো এই বাদাতের চাইতে আরও বেটার ইম্প্যাক্ট রাখতে পারতেন। স্পিন বোলিং ডিপার্টমেন্টে নাইম হাসান সুযোগ পাচ্ছেন না, হাসান মুরাদ সুযোগ পাচ্ছেন না। সো আমার কাছে মনে হয় যে ইটস বিন আ হেলদি কম্পিটিশন বাংলাদেশের এই টেস্ট বোলিং লাইন আপের মধ্যে। এবং নেক্সট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ইনশাল্লাহ যদি নাহিদ রানা ফিট থাকে, তাসকিন যদি ফিট থাকে, নেক্সট টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বোলিং অ্যাটাক অনেক বড় বড় টিমকে টাফ টাইম দেবে বলে আমার বিশ্বাস। ইভেন আই এম রিয়েলি ভেরি মাচ এক্সাইটেড টু সি ইন্ডিয়ার বর্তমান যে ব্যাটিং লাইন আপটা আছে, আবারও বলি বর্তমান যে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপটা আছে, এই ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপটা বাংলাদেশের বোলিং লাইন আপের সামনে এখনকার কেমন করবে, বাংলাদেশের এখনকার পেস বোলারদেরকে কেমন সামলাবে, আমি এই ব্যাটলটা দেখার খুব অপেক্ষায় আছি। আমি এই ব্যাটলটা সত্যিকার অর্থে দেখার খুব অপেক্ষা আছে, কারণ আমার মনে হয় আগের মতো ডমিনেট করতে পারবে না, কারণ এই টিমটাতে নিশ্চয়ই বিরাট কোহলি, রোহিত শর্মারা নাই। সো এটা আমার ব্যক্তিগত একটা ধারণার জায়গা যে বর্তমানে ইন্ডিয়ার যে টেস্ট ব্যাটিং সেট আপ, বাংলাদেশের এই পেস বোলিংয়ের এগেনস্টে আগের মতো ডমিনেট তারা করতে পারবে না। এবং এই বাংলাদেশের টেস্ট বোলিং লাইন আপের এটাই মনে হয় সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।